নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে ওই 9:20 মতন। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বিবেককে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম, আর এখানে সবজিবেলাও এসে পড়েছে আর তার সাথে মাছবেলাও এসেছে। তো ভাবলাম একটুখানি সবজি আর মাছটা নিয়েই একবারে ওপরে যাব। সবজি বলতে আজকে শুধু ধনেপাতা আর পালং শাক নেওয়া হয়েছে, আর এইদিকে মাছের মধ্যেও রয়েছে শুধু রুই আর কাতলা, আর কোনো মাছই নেই। তো এই একটা রুই মাছ নিয়ে তারপরে এই যে চলে এলাম ওপরে। সকালবেলা ভীষণ তাড়াহুড়ো থাকে, যে কারণে রান্নাঘরের কোনো জিনিসপত্র গুছিয়ে কাজ করার মতন সময় থাকে না। যেখানে যেটা বের করা হয় সেখানেই সেই জিনিসটা পড়ে থাকে। তো বিবেককে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ধীরে সুস্থে এই সমস্ত কাজগুলো গুছিয়ে ফেলি। সকালবেলায় শুধুমাত্র বিবেকেরই খাবারটা করা হয়েছে, আজকে কোনো রকম নাস্তা বানানো হয়নি। আর এখন প্রায় ওই 10টা মতন বাজতে যাচ্ছে। মাকে গরম জলটা করে দিয়েছি, স্নান করতে গেছে, আর আমি এইদিকে সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে সকালের খাবারটা করে নেব। মা স্নান করে যতক্ষণে পুজো করে আসবে ততক্ষণে আমার খাবার হয়ে যাবে রেডি। তো ভাবলাম আগে একটুখানি বাসন কটা ফটাফট ধুয়ে ফেলি, তারপরেই খাবারটা বসিয়ে দেব। যা যা টুকটাক কাটাকাটি ছিল সেইগুলো গুছিয়ে রেখেছি। এরপরে এই যে বাসনটা মেজেই নাস্তাটা বানাতে শুরু করব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বাসন মেজে সমস্ত পরিষ্কার করে নিয়েছি, আর এরপরে এই যে দুধবেলা দাদা এসে দুধটা দিয়ে গেছিলেন, সেটাও গরম করা হয়নি। দুধটা আগে একটুখানি গরম করে নিলাম, এরপরে নাস্তা বানানোটা শুরু করব। আজ বানাবো হচ্ছে চিড়ার পোহা। তো সেই জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি, আর এরপরে এই যে একটুখানি বাদামটা ভেজে নিচ্ছি। কয়েকদিন ধরে বেশ রুটি খাওয়া হয়েছে, তো আর রুটি খেতে ভালো লাগছে না। তো একঘেয়েমো প্রত্যেক দিনের একই রকম নাস্তা খেতে না খুব একটা ভালো লাগে না, মনে হয় একটুখানি আলাদা স্বাদের পরিবর্তন করলে ভালো লাগে। তো যে কারণে আজকে চিড়ের পোহা বানাবো। অপর্ণা সরকার একটা বোন কমেন্ট করেছে, সত্যি মায়া বোঝে এক সন্তানের কষ্ট, মায়ের মতো এই পৃথিবীতে আর কেউ হয় না। একদম ঠিক বলেছো বোন, এই কথাটা আমিও তোমার সাথে একমত। সীমা সিনহা একটা দিদিভাই কমেন্ট করেছে, আজকে ভিডিওতে তোমার দুই মাকে একসাথে দেখে আমার খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকে। আপনি প্রতিদিন আমার ব্লগে এসে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার ভীষণই ভালো লাগে আপনার কমেন্ট পড়তে। আর আপনি এত বড় বড় কমেন্ট করেন, যার জন্য আমার আরও বেশি ভালো লাগে। আমার ভিডিওতে শুধুমাত্র আপনিই রয়েছেন যে এত বড় বড় কমেন্ট করেন। হ্যাপি লাইফ উইথ অনু একটা দিদিভাই কমেন্ট করেছে, সমস্ত কাজ পরিপাটিভাবে করলে পুজোর সাথে রান্না সবটুকুই ভীষণ সুন্দর লেগেছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকে। অনুরাগিনী বলে একটা বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, আগামী দিনেও এই রকম ভিডিও দেখার জন্য থেকে গেলাম, এভাবেই এগিয়ে যাও, অনেক অনেক ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আপনাকে, এভাবেই পাশে থাকবেন। সত্যি কথা বলতে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে মনটা ভীষণই ভালো হয়, আর এত সুন্দর সুন্দর আপনারা যে কমেন্ট করেন তার জন্য আমি আরও বেশি ভিডিও বানানোর উৎসাহ পাই। রান্নাঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে এরপরে এই যে বেডরুমে চলে এলাম। বেডরুমে তো বেডটা প্রথমে গুছিয়ে নিয়েছি। আগে বিছানাপত্র না গোছালে মনে হয় যেন পুরো ঘরটাই একদম এলোমেলো হয়ে থাকে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়ে এরপরে এই যে কয়েকটা কাপড় জামা রয়েছে কালকে যেগুলো কেচে দিয়েছিলাম, এগুলো আর সময় পাইনি ভাঁজ করার, তো ভাবলাম এখন গুছিয়ে রাখি। এখন ছোটোবেলা, শীতের বেলা একদম সময় পাওয়া যায় না, কখন যে দিন পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। কাজ করে মোটে এগোতে পারছি না, সমস্ত কাজ পড়ে থাকছে, সময় চলে যাচ্ছে।
প্রতিদিনের সংসারের এই একঘেয়ামো কাজ করতে করতে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। আর এই অভ্যেসটা রয়েছে বলেই কিন্তু সংসারের কোনো কাজই আর আমার কোনো রকম অসুবিধে হয় না। গুছিয়ে কাজ করার অভ্যেস আছে বলেই কিন্তু একা হাতে সংসারটা এত সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। আর এই অভ্যাসগুলো আমার সত্যি কথা বলতে অনেক দিন বসে হয়েছে, একদিনে কিন্তু হয়নি। মানুষ কখনোই কোনো কাজ শুরু থেকেই কিন্তু শিখে আসে না। টুকটাক কাজকর্ম করতে করতেই সেটা একটা অভ্যেসে পরিণত হয়। আর যখন দেখবেন অভ্যেসে পরিণত করে ফেলেছেন, তখন সেই কাজগুলো নিয়ে কিন্তু আর কোনো রকম অসুবিধায় পড়তে হয় না। সকালে কয়েকটা কাপড় চোপড় কাচার জন্য মেশিনে দিয়ে দিয়েছিলাম, সেইগুলো সব কাচা হয়ে গেছে। চলে এসেছি ছাদে। আর আজকে ছাদে এত বেশি হাওয়া দিচ্ছে কি বলবো, কাপড়গুলো ঠিকঠাক মতন মনে হচ্ছে মেলাই যাচ্ছে না। আর সত্যি কথা বলতে যে এত হাওয়া ছাদের ওপরে রয়েছে আমি বুঝতে পারিনি, আর যে কারণে ক্লিপগুলোও আনা হয়নি। তো এই যে এখন যদি এভাবে আমি কাপড়গুলো রেখে দিয়ে চলে যাই, কোথায় উড়ে পড়বে তার ঠিক থাকবে না। চলে যখন এসেছি, কাপড়গুলো মেলে দিয়ে তারপরে নিচে গিয়ে ক্লিপগুলো নিয়ে এসে তারপরে আবার লাগিয়ে দেব। আর যতক্ষণে শুকাবে ততক্ষণে আমার ওইদিকে যা কাজকর্ম রয়েছে সেগুলো করে নেব, পরে এসে কাপড়গুলো আবার তুলে নিয়ে যাব। আর এই তো মায়ের কাপড়ই আজকে বেশি রয়েছে। 3টে শাড়ি কেচে দিয়েছি, তো শাড়িগুলো তো অনেকটা বড় বড় হয়, বেলকনিতে জায়গা হয় না মেলার, যার কারণেই ছাদে আসতে হলো। আর এই তো চলে এলাম কিচেনে, সমস্ত কাপড় চোপড় মেলে দিয়ে এসেছি। এরপরে রান্না বসাবো। দুপুরে রান্নার সময় হয়ে গেছে, ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি, আর এরপরে মাছটা ধুয়ে নেব। একটা দিদিভাইয়ের ব্লগ দেখছিলাম, তো ওখানেই দেখলাম দিদিভাই মাছ মাংস এনে দেখলাম প্লাস্টিকটা ভালো করে ধুয়ে তারপরেই উনি আর কি ডাস্টবিনে ফেলেছে। তো এটা দেখে আমারও মনে হলো যে না, কাজটা খুব উপকারী, আমিও করব। তো এই যে মাছ এবার এনেছি, মাছটা প্লাস্টিকটা ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু ডাস্টবিনে ফেলেছি। কেননা এভাবে যদি মাছের আঁশ টাশ লেগে থাকে তাতে দেখা যায় একটা বাজে গন্ধ বের হয়। তো একটু যদি প্লাস্টিকটা ধুয়ে নেওয়া যায় তাহলে দেখা যায় সেই গন্ধটা আর বের হয় না। তো আমার মনে হলো যে এটা খুব উপকারী একটা জিনিস। তো এটা এরপর থেকে আমিও ট্রাই করা শুরু করলাম। জন্মের পর থেকেই আমরা কিন্তু কোনো জিনিস শিখে আসি না, থাকতে থাকতে মানুষের দেখতে দেখতে তবেই অনেক কিছু শিখতে পারি। আর এই যে ব্লগ দেখার ক্ষেত্রেও আমি পুরো ব্লগটাই সবার দেখার চেষ্টা করি, যে কারণে অনেক কিছু ছোটোখাটো টিপস যারা দিয়ে থাকেন সেখান থেকেও অনেক কিছু আমি শিখেছি। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়ে তারপরে এই যে নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি। আগে থেকে যদি নুন হলুদটা মেখে রাখতাম তাহলে দেখা যেত মাছটায় বেশ সুন্দরভাবে নুন হলুদটা ঢুকতো, কিন্তু এখন আর সময় পাইনি, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, নুন হলুদ মেখে সঙ্গে সঙ্গে ভেজে নিচ্ছি। মাছের মাথা যেটা রয়েছে ভেবেছি ওইটা দিয়েই আজকে পালং শাকের চচ্চড়ি রান্না করব। আর এর আগের দিনও করেছিলাম বড়ি দিয়ে, বেশ ভালো লেগেছিল খেতে। আর আজকেও সেই সেমভাবেই করে নিচ্ছি। একটুখানি কালো জিরে রসুন ফোড়ন দিয়েছি, আর মশলার ভেতরে শুধু জিরে আর ধনে গুঁড়ো দিয়েছি, নুন হলুদ আর কিছুই দেব না। এভাবেই আমি পালং শাকটা রান্না করি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। পালং শাকের চচ্চড়িটা হয়ে গেছে, ওটা নামিয়ে রেখে তারপরে মাছটাও ভেজে নিয়েছিলাম। আর ওই মাছ ভাজা তেলের মধ্যেই একটা টমেটো দিয়ে দিয়েছি, আর একটুখানি নুন দিয়েছি। ভালো করে টমেটোটা গলে যাওয়ার পর মশলা দিয়ে দিলাম। মশলার ভেতরে দিয়েছি সর্ষে, পোস্ত আর একটুখানি জিরে, সমস্তটা পিষে নিয়েছিলাম, ওই মশলাটাই দিয়ে দিয়েছি। আর এই তো জল দিয়েছি, ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা। আর এই যে মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে মাছ রান্না কমপ্লিট। আজকের ভয়েসটা আমি দিয়েছি সকালবেলাতে, রাতের বেলাতে ঘুমিয়ে পড়েছিলাম, আর যার কারণে চারোদিক থেকে প্রচুর আওয়াজ আসছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। রান্নাঘরের রান্না কমপ্লিট করে রান্নাঘর গুছিয়েছি, তারপরে স্নান করেছি, টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো করে নিয়ে এরপরে এই যে দুপুরবেলায় খেতে বসে পড়লাম সবাই মিলে। আজকে তাড়াহুড়ো করেই খেয়ে আমাকে বেরোতে হবে।
বিবেক 2টোর সময় স্কুল থেকে চলে এসেছে। আজকে ওদের স্কুলে রয়েছে রেজাল্ট। তো বিবেকের বাবার ফোনেতেই মেসেজটা ঢোকে, ও আর সময় করে দেখতে পারেনি, যে কারণে আমার মনে ছিল না, আর আমি জানতেও পাইনি যে আজকে স্কুলে রেজাল্ট দেবে। তো যাই হোক, এখন 1:30টার বেশি বাজে, প্রায় বাজে 2টোর মতন। খেয়ে নিয়েছি আর এরপর চলে এলাম বিবেকদের স্কুলে রেজাল্ট নিতে। আপনারা তো জানেন আমরা এখান থেকে চলে গেছিলাম, বিবেকের 2 মাস পড়া ভীষণ অসুবিধে হয়েছে, যারা আপনারা আমার ব্লগ দেখেন তারা জানবেন। তো জানি না এবার রেজাল্টটা খুব একটা ভালো হয়তো হবে না। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।